দীর্ঘ একটি লম্বা সময় অতিবাহিত হওয়ার পর মানুষের যে একটা মনে আকাঙ্ক্ষা ছিল একটা সুষ্ঠু নির্বাচন, তো 17 বছর পরে অবশেষে সেই সুষ্ঠু অবাধ নির্বাচনটা সম্পন্ন হয়েছে। মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোটদানে অংশগ্রহণ করেছে, একজন একজনকে উৎসাহিত করেছে। এভাবেই ইন্টারিম সরকারের পালাবদ্ধভাবে নতুন সরকার এসে বসবে। তো গত 17 বছরে ক্ষমতার বাইরে ছিল, যদিও আগে বিএনপি জামাত একটি জোট ছিল, কিন্তু এখন তারা একে অপরের বিরোধী দল। কিন্তু এই বিরোধী দল হওয়ার পরে বিএনপি সরকার যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, তারা সরকার গঠন করতে চাচ্ছে। তারা এই সরকারে টিকে থাকার জন্য, তারা যেহেতু ক্ষমতার বাইরে ছিল, তাদের জন্য এই সরকার টিকে থাকা একটা কিন্তু বৃহৎ চ্যালেঞ্জ। তারা কিভাবে এই চ্যালেঞ্জগুলো সম্মুখীন হবে, কিভাবে চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করবে এবং তার সমাধান করবে। তো এর ভিতর থেকে আসলে আমার ছোটো মাথায় কিছু কিছু পয়েন্ট, যেগুলো অবশ্যই বিএনপি এগুলো নিয়ে কাজ করা উচিত। যদি এক নম্বর একটা বলতে চাই, ন্যারেটিভ। বিএনপি আসলে ন্যারেটিভ উৎপাদনে খুবই দুর্বল। তারা এখানে দুর্বল, তৎপর। বিএনপি তাদের প্রতি জনসমর্থন ধরে রাখতে পারে নাই আসলে। কেননা তারা তাদের জনসমর্থন ধরে রাখার জন্য যেভাবে প্রচারণা করা জরুরি বা প্রচারণা করতে হলো যে তারা সেখানে ব্যর্থ হলো। আর তারা এমনই আচরণ করেছে যেটা বিগত সরকারও করেছে। এখন সেই একই আচরণ তারাও করেছে। গত সরকারে যেসব ন্যারেটিভ মার্কেটে ছেড়েছিল, সেই একই পুরোনো ধাঁচের ন্যারেটিভই বিএনপিও মার্কেটে ছেড়েছে। এতে করে হয়েছে কি, বিএনপির একে তো ভোট কমেছে, আর দ্বিতীয়ত তাদের প্রতি মানুষ দিন দিন মুখ ফিরিয়ে নিয়েছে, যেটা একটা সম্পূর্ণ ইফেক্ট আমরা দেখেছি এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে। তো এই জন্য বিএনপিকে ন্যারেটিভ উৎপাদনের জন্য গবেষক দল, তারপরে হলো সাংস্কৃতিক, তারপরে হলো বুদ্ধিজীবী মহল তৈরি করতে হবে, যাতে করে তারা অ্যানালাইসিস করে এগুলো বের করে আসতে পারে যে তাদের দুর্বলতাগুলো কোথায় ছিল। যেহেতু অধিকাংশ ভোটই এবার ছিল হলো যে তরুণ ভোটার, তো এই তরুণ ভোটারদের ভোটগুলো কিভাবে জামাতে আকৃষ্ট হলো, এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। তরুণরা আসলে কী চায়, তাদের চাওয়াগুলোকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। তো আমার মনে হয় এটা ধরে রাখা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে কাজ করা। যদি তারা এই বিষয়গুলোতে ব্যর্থ হয়, তাহলে হয়তোবা গত সরকারের মতোই তাদের জন্যও খুব একটা সুখকর হবে না সামনের দিনগুলো। দ্বিতীয়ত আরেকটা বিষয়, যেটা হলো যে বিএনপির যে তৃণমূল, এই তৃণমূলকে শৃঙ্খল করতে হবে। তারা যে পরিমাণ উচ্ছৃঙ্খল দেখা যাচ্ছে বা বিগত দিনগুলোতে দেখা গেছে, তো এই উচ্ছৃঙ্খলতাকে কাজে লাগাতে হবে। দেখা গেলো যে এই নির্বাচনের প্রায় 40% ভোটই কিন্তু জামায়াত জোট পেয়েছে। আসলে কি জামায়াত জোটের এতগুলো ভোট আছে? বিএনপিকে এগুলো ভাবতে হবে যে জামায়াত এতগুলো ভোট পেলেও কীভাবে? অবশ্যই সেখানে তৃণমূলের ব্যর্থতার কারণে। কারণ তৃণমূল যেখানে এলাকায় যে ধরনের আচরণ করবে, মানুষদের সাথে তাদের যদি সংযোগ না থাকে, মানুষ থেকে যদি তারা বিচ্ছিন্ন হয়ে যায়, মানুষ যদি তাদেরকে ভয় পায়, তারা যেসব কার্যকলাপগুলো করেছে বিগত 5ই আগস্টের পর থেকে, মানুষের মাঝে একটা ভয় এসে গেছে। তার প্রেক্ষিতে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং তার ফলস্বরূপ ভোটগুলো কিন্তু জামায়াত জোটে গিয়েছে। এখন বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই ভীতিটাকে কাটিয়ে আনতে হবে। তৃণমূলকে খুব সোচ্চার হতে হবে, দুর্নীতি, চাঁদাবাজ এসব দিক থেকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে বিএনপিমুখী করতে হবে, যাতে করে ভবিষ্যতে বিএনপি একটি খুব ভালো পর্যায়ে যেতে পারে
মানুষের মনের ভিতরে ভয় না থাকে, তারা স্বতঃস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে, স্বাধীনভাবে কথাবার্তা বলতে পারে। তো এইসব দিকে বিএনপিকে খুবই তৎপর হইতে হবে, মূলত তৃণমূল নেতাকর্মীদেরকে সংযত রাখার জন্য। অন্যথায় তৃণমূলদের জন্যই সামনে বিএনপির খুবই দুর্দিন হয়তো বা অপেক্ষা করছে। তৃতীয়ত একটা জিনিস, সেটা হলো যে বিগত সরকারের আমলে আমরা দেখেছি আমাদের অর্থনীতি আসলে ছিল একটা ফাঁকা বেলুনের মতো, যেটা ভিতরে ফাঁপা আর বাহিরে হলো যে খুবই মসৃণ। তো এই অর্থনীতিগুলোকে তারা দেখা হলো যে কি খুবই সূক্ষ্মতায় তারা ঋণের পরিমাণগুলো বাড়িয়ে দিয়েছিল, ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছিল। কিছু কিছু ব্যাংক তো হলো যে একবারে দেউলিয়ে হয়ে গেছে এরকম বলতে যায়। মুদ্রাস্ফীতি হয়ে গেল, বাজারে দ্রব্যমূল্যর বৃদ্ধি হয়ে গেছে। তো এইগুলোর লাগাম যেভাবে ইন্টারিম সরকার মানে ইউনিয়ন সরকার যেভাবে লাগাম টেনে ধরেছে, যেমন আমাদের হলো যে ঋণের পরিমাণ কমিয়ে এনেছেন তিনি, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছেন, ব্যাংকগুলোতে এখন খুবই স্বতঃস্ফূর্তভাবে লেনদেন কার্যক্রম হচ্ছে। তো এই সবগুলোকে ইন্টারিম সরকার যেভাবে কাজে লাগিয়েছে, যেভাবে অ্যাক্টিভ করে গিয়েছে, তো বিএনপিকে সেখানে এইসব জিনিস স্বাভাবিক অবস্থায় রাখতে হবে অন্তত আরও 2 বছর। যদি তারা এই 2 বছর এই সবগুলোকে স্বাভাবিকভাবে রাখতে না পারে, তাহলে হয়তোবা জনসাধারণের মনে একটা আক্রোশ চলে আসবে। তারা দেখা হলো যে কি বিএনপি থেকে মুখ ফিরিয়েও নিতে পারে। তো এই জন্য অন্তত বিএনপিকে 2 বছর লাগাতার সময় দিতে হবে। যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংকগুলোকে বাঁচাইছে, মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরছে, দ্রব্যমূল্যকে স্বাভাবিক অবস্থা রাখছে, ঠিক এই কাজগুলোই বিএনপিকে করতে হবে আগামী সময়গুলোতে, যাতে করে মানুষ বিএনপির প্রতি আস্থা ফিরে পায়। তাদের মাথায় যেন অন্তত না থাকে বিগত সরকার যেমন করেছিল এখনও তারা এমনই করছে। যদি এই জিনিসটা তারা করতে না পারে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বা সিন্ডিকেট নিয়ন্ত্রণগুলো যদি তারা করতে না পারে, তাহলে মানুষ দিন দিন বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে এবং হয়তোবা এর একটা ইফেক্ট বিএনপির সেন্ট্রালি অনেক বড় ভূমিকা ফেলবে। চতুর্থ যে বিষয়টা, আমরা যদি খেয়াল করে দেখেন, অন্তর্বর্তী সরকার কিন্তু কোনো মেগা প্রকল্প হাতে নেয়নি। তারা করলো কি, হাসিনা সরকার আমলে যে মেগা প্রকল্পের কাজগুলো ছিল, সেই কাজগুলোকে তারা আরও স্বচ্ছতা এবং দ্রুততার সহিত তারা সম্পূর্ণ করেছে বা করার চেষ্টা করছে। হাসিনার আমলে যা হতো যে তিনি মেগা প্রকল্পই করতেন, কিন্তু মেগা প্রকল্পগুলো খুব দীর্ঘ প্রসারী, অনেক লম্বা সময় লাগতো, এখানে অর্থের ব্যয় অনেক হতো। তো সেক্ষেত্রে ডক্টর ইউনূস সরকার তিনি কোনো মেগা প্রকল্প আর হাতে নেয়নি, যেহেতু এখানে অলরেডি অনেক টাকা ইনভেস্ট করা হয়ে গিয়েছে। তো তিনি আর নতুন ইনভেস্টের পথে না গিয়ে তিনি মেগা প্রকল্প কাজগুলোকে, যেমন যমুনা সেতুর কাজ, এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ, তারপরে আপনার মেট্রো রেল প্রকল্প, এই কাজগুলোকে তিনি খুবই স্বচ্ছতার সাথে, এর একটা উদাহরণ যেটা দেখেন, যখন মিরপুর মেট্রো রেলে 24 সালে আগুন লাগে, তখন বিগত সরকার বললো কি এই স্টেশন চালু হতে 1000 কোটি টাকা লাগতে পারে এবং 1 বছর এই স্টেশন বন্ধ থাকবে, কিন্তু সেই কাজটাই ডক্টর ইউনূস সরকার মাত্র 1 মাসের মধ্যে সম্পন্ন করে দেখিয়েছে। তো এইরকমই হলো যে কোনো মেগা প্রকল্প কাজগুলোকে হাতে না নিয়ে মেগা প্রকল্পগুলোকে স্বচ্ছতার সাথে, দ্রুততার সাথে সম্পূর্ণ করে সামনের দিক আগাতে হবে। সেক্ষেত্রে যদি খেয়াল করেন আরেকটা বিষয়, আওয়ামী লীগ সরকার শুধু মেগা প্রকল্পতেই ওনারা মনোযোগী হয়েছেন, কিন্তু তিনারা জেলাভিত্তিক যে উন্নয়নগুলো, সেগুলোতে তিনারা ব্যর্থ হয়েছে। তো বিএনপি সরকার এখানে কাজ করতে পারেন, তিনারা প্রত্যেকটা জেলা শহরের মতোই উন্নয়ন করতে পারেন। জেলা শহরগুলোকে উন্নয়ন, তাদের হলো যে ইন্টারনাল প্রবলেমগুলো আছে, যেখানে অবকাঠামোগুলো, সেগুলোর দিকে তিনারা মনোযোগী করতে পারেন। তো এক্ষেত্রে দুটো জিনিস বিএনপির জন্য উপকার হবে, একটা হলো আমার জেলাগুলো উন্নত হলো, আরেকটা হলো মেগা প্রকল্পগুলোও শেষ হলো। এইগুলো সম্পূর্ণ করার পরে আপনারা মেগা প্রকল্পে হাত বাড়ান, এতে করে দেখা হলো যে কি আপনার মানুষের মনে আস্থা ফিরে আসবে, আপনি একটা স্বচ্ছতার মধ্যে দিয়ে যাবেন আপনার সরকার। তো এই দিকগুলোতে অবশ্যই আপনাদের দৃষ্টিপাত করা উচিত। আরেকটা জিনিস, সেটা হলো যে আমরা যেহেতু এটি জনবহুল দেশ,
পঞ্চম যে জিনিসটা, আমরা একটি জনবল দেশ, আমাদের অবশ্যই শ্রমবাজার, বিশাল একটা শ্রমবাজার আছে। তো আমাদের এই দেশের যে দুর্নীতি, অনিয়ম, এইসব অনিয়মের কারণে আসলে দেখা হলো অনেক দেশে ভিসা বন্ধ আছে, বা আমাদের যে অবৈধভাবে বিভিন্ন দেশে আমাদের কর্মীরা রয়েছে, তার কারণে দেখা হলো যে কি অনেক দেশের ভিসা প্রসেসিং বন্ধ আছে। তো বিএনপি সরকার এই বিষয়টাতে একটু মনোযোগী হতে পারেন। ভাবে যারা আছে তাদেরকে দেশে ফিরিয়ে আনা, বা হলো যে নতুন করে যাদেরকে বিদেশ পাবো, আমরা নতুন শ্রমবাজার তৈরি করব, তাদেরকে আমরা অনুপ্রাণিত করব, উৎসাহিত করব, যাতে অবৈধভাবে না বিদেশ যেতে না হয়। তাহলে এই ক্ষেত্রে আমার নতুন শ্রমবাজার খুলবে। দেখা হলো যে আমার যেসব দেশে ভিসা প্রসেসিং বন্ধ আছে সেগুলো হয়তো বা খুলে যেতে পারে। তাহলে আমার দেশের একটি বৃহৎ আকার জনসমাজেতেও উন্নতি সাধন করবে। আরেকটা বিষয় 6 নম্বর, সেটা হলো ছাত্রদলকে, বা ধরি ছাত্রদলকে ছাত্রলীগ হতে দেওয়া যাবে না। কেননা বিগত সরকারের আমলে দেখেছি হলো যে জনগণের মনে একটা আতঙ্ক থাকতে হলো ছাত্রলীগ। তো সেই ছাত্রলীগের কায়দায় ছাত্রদলকে ফিরিয়ে যেতে দেওয়া যাবে না। ছাত্রদলকে হতে হবে বন্ধুবান্ধব, কর্মী বান্ধব, বা হলো জনগণ বান্ধব, দেশ বান্ধব, ছাত্র বান্ধব হতে হবে। দেখা হলো যে এখন যেহেতু তেনারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হলো যে সরকার গঠন করছে, তো এটার একটা প্রভাব তেনারা বিভিন্ন ভার্সিটিগুলোতে খাটাতে পারে, বিভিন্ন জায়গায় খাটাতে পারে। তো এই প্রভাবটা যেন কোনোভাবে না খাটে। 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবির নিয়ন্ত্রিত যেহেতু হলো সংসদ নির্বাচন হয়েছে, তিনাদের আন্ডারে কিন্তু খুব স্বচ্ছতারভাবেই এখন সেই ক্যাম্পাসগুলো চলছে। সেখানে কোনো র্যাগিং ট্যাগিং নেই, ছাত্রদের হলে থাকার জন্য সিট সংকট নেই। তো এর মধ্য দিয়ে গিয়ে ছাত্রদল যেন তাদের পূর্ণ শক্তির প্রয়োগ না দেখাতে গিয়ে যেন তারা ছাত্রলীগে পরিণত না হয়। তাদেরকে ছাত্রদলকে বিভিন্ন ভার্সিটির যেগুলো অলরেডি নির্বাচন হয়ে গিয়েছে সেখানে তাদের সাথে একযোগে কাজ করতে হবে। আর পরিশেষে এটাই বলতে হবে যে বিরোধী দল থাকবে, একদল সরকার থাকবে, কিন্তু আমরা বিগত সময়ের মতো যাতে এমন না হয় যে বিরোধী দল সবসময় সরকারকে ক্ষমতায় থেকে পতনের অপচেষ্টায় থাকবে, অপচেষ্টায় থাকবে, এমনটা না। আমাদের এখন মেইন টার্গেট রাখতে হবে আমরা একটি জাতীয় ঐক্য গড়ে তুলব, যেটা আমরা 24 জাতীয় ঐক্য গড়ে তুলেছিলাম। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা হতে পারি আমরা বিরোধী দল রাজনীতিতে, কিন্তু আমরা দেশের স্বার্থে সবাই এক, সবার আগে বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের খাতিরে সবাইকে ঐক্য গঠন করে যে কোনো সমস্যার সমাধানে আমরা একসাথে এক টেবিলে বসে আমরা সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। এখানে কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি থাকবে না। তো যদি আমরা সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করতে পারি, তাহলে এই দেশের জন্য অবশ্যই ভবিষ্যতে ভালো কিছু আছে। আর এই ক্ষেত্রেও বিএনপি এগিয়ে যেতে পারে জনমানুষের কাছে। একটি সরকারি দল হয়েও কীভাবে বিরোধী দলকে একনিষ্ঠভাবে বুকে টেনে নেওয়া যায়, বিরোধী দলকে নিয়ে কীভাবে কাজ করা যায়। তো এই দৃষ্টান্তটা যদি বিএনপি স্থাপন করতে পারে, তো আমি মনে করি আগামী 10 বছর বা 15 বছর হয়তো বা দেশের মানুষ ভাববে না হলো যে কি বাংলাদেশের নির্বাচনের প্রয়োজন আছে। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। আমার ছোটো মাথায় আসলে এইসব চিন্তাগুলো আসছে। আমার মনে হয় বিএনপি এই কাজগুলোতে, এই পয়েন্টগুলোতে কাজ করলে হয়তোবা তাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। যদি এগুলো আবার হিতর বিপরীত হয়, হয়তোবা আমরা দেখতে পারবো কি খুব শীঘ্রই হয়তোবা 2 বছর বা 3 বছরের মধ্যেই একটা অন্তর্বর্তী নির্বাচনের অংশগ্রহণে যেতে হচ্ছে আমাদের বাংলাদেশকে।